একটা ব্যাপার আছে, রেডিও অ্যাক্টিভিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম, সাথে আজকে ডিকে নিয়েও একটু আলাপ করব। আর স্লাইড যে দুটো দিয়েছি গত ক্লাসে সেই দুটো থেকে দেখবো, সাথে সাথে আজকে যে রেফারেন্স বইটা অ্যাড করেছি গুগল ক্লাসরুমে, সেই রেফারেন্স বইয়ের 2 নাম্বার চ্যাপ্টার এবং 3 নাম্বার চ্যাপ্টারটা দেখবো আর কি। মানে আমি যে যে দুটো স্লাইড দিয়েছি, এই দুটো স্লাইড আমাদের রেফারেন্স বইয়ের 2 নাম্বার চ্যাপ্টার এবং 3 নাম্বার চ্যাপ্টারকে কভার করছে। তো আমরা তো স্লাইডগুলো দেখবই, যেগুলো যেগুলি দরকারি জিনিস, সাথে সাথে আমরা একটু বইটাও দেখবো আর কি। মানে বইয়ের কোন কোন অংশের সাথে এটা মিলছে, বা ওই চ্যাপ্টারের এমন কোনো অংশ রয়ে গেল কিনা যেটা এই স্লাইডে কভার করে না, এরকম কিছু থাকলে সেগুলো আমরা দেখে নিব। আরো কি আসবে স্টুডেন্ট, নাকি তোমরাই? স্যার স্টার্ট করে দিন স্যার, যদি আসে। এখন তো স্যার টাইম হয়ে গেছে। আসলে অ্যাড করে নিব। জি স্যার, স্টার্ট করে দিন স্যার। আর যদি কারো ইমেল অ্যাড্রেসে আমার এই মানে গুগল মিটে অ্যাড করা বাকি থাকে, তাহলে তোমরা ওই ইমেল অ্যাড্রেসগুলো আমাকে ইমেল করে দিতে পারো। তাহলে যেটা হবে, প্রতিদিনই আমাকে অ্যাড করতে হবে, তার রিকোয়েস্ট পাঠানো আমাকে অ্যাড করতে হবে। একবারে করে দিলে সুবিধা হয় আর কি। কারণ গুগল মিটে এটা তো আর কোডের মতো না যে কোড দিয়ে দিলে সবাই ঢুকতে পারছে, ব্যাপারটা তা না। আচ্ছা, এই স্লাইডটা মনে গত ক্লাসে আমরা দেখার চেষ্টা করছিলাম। সেখানে আমরা প্রথমে অ্যাটমের স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, যার আউটার সেলে ইলেকট্রন থাকে, আর ইনার যে নিউক্লিয়াস তার মধ্যে নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। তো আমরা অ্যাটমের স্ট্রাকচারে আমরা বলেছিলাম যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন বলেছিলাম পজিটিভ চার্জ, এবং নিউট্রনকে বলেছিলাম যে তার কোনো পোলারিটি নাই আর কি। আর মোস্ট ইন্টারেস্টিংলি যে কথাটা বলা হচ্ছে, একটা অ্যাটমের যে ভর বা মাস, সেটা ডিপেন্ড করে তার নিউট্রন এবং তার প্রোটনের উপরে। ইলেকট্রনের ভর এখানে খুবই কম, এটা অনেক সময় নেগলিজেবল ধরা হয় আর কি। তো এবং পরে আমরা দেখেছিলাম যে এটা সিম্বলটা কি, যেমন হাইড্রোজেন, মানে এক্সটা এখানে সিম্বল একটা দেওয়া হয়েছে, হাইড্রোজেন হলে এইচ হবে, হিলিয়াম হলে এইচই হবে, যেটা যে মৌল। উপরে ছোট করে এ আছে, সেটাকে বলছিলাম মাস নাম্বার। মাস নাম্বার আমরা বলেছিলাম প্রোটন এবং নিউট্রন নাম্বারের সমষ্টি, এবং জেড বলছিলাম শুধু প্রোটন নাম্বার। তো এখন এ থেকে জেড বিয়োগ দিলে আমি নিউট্রনের নাম্বার গুলো পাবো, যেহেতু এটা ছিল প্রোটন প্লাস নিউট্রন এবং জেডটা ছিল শুধু প্রোটন। আমার একটা কল আসছে, 1 মিনিট ইন্টারাপ্ট হচ্ছে, সরি।
ওকে, ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে, হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া ছিল আছে ইউরেনিয়াম, যার হচ্ছে আমার দুটা আইসোটোপ দেওয়া আছে। আইসোটোপ মানে আপাতদৃষ্টিতে দুইজনই ইউরেনিয়াম এবং দুইজনই প্রোটন নাম্বার 92, বাট একজনের কি বলে প্রোটন প্লাস নিউট্রন দেখাচ্ছে 235, আরেকজনের প্রোটন প্লাস নিউট্রন দেখাচ্ছে 238। তো তার মানে তিনটা সংখ্যা হেরফের হচ্ছে। এই তিনটা সংখ্যা হেরফের হওয়ার কারণে একজনের নিউট্রন 3টা কম, আরেকজনের নিউট্রন 3টা বেশি, বাট প্রোটন সংখ্যা দুজনেরই সমান। এরা দুজন একে অপরের আইসোটোপ। এবং এখানে স্ট্যাবল এবং আনস্টেবলের কথা বলা হচ্ছে। সব আইসোটোপ স্ট্যাবল না। আনস্টেবল আইসোটোপ গুলাই বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে কখনো আলফা ডিকে, কখনো বিটা ডিকে, কখনো গামা ডিকে, এগুলি করে সে স্ট্যাবল হওয়ার চেষ্টা করে। যে স্ট্যাবল আইসোটোপ সে কিন্তু কোনো কিছু এমিট করে না, মানে আলফা পার্টিকেল বিটা পার্টিকেল এমিট করে না আর কি। আর এমিট করার পর নতুন যে আইসোটোপ উৎপন্ন হয় তাকে ডটার আইসোটোপ বলে, আর প্রথমটাকে প্যারেন্ট আইসোটোপ। এগুলো আমরা গত ক্লাসে আলাপ করছিলাম যে কি কি পার্টিকেল মানে ডিকের কারণে হয়। আলফা ডিকে হচ্ছে নেগেটিভ বিটা পার্টিকেল উৎপন্ন হচ্ছে, পজিটিভ বিটা হচ্ছে, গামা হচ্ছে। যার মধ্যে আলফা এবং বিটা নেগেটিভ আমরা আলাপ করছিলাম। আলফার সময় আমরা বলছিলাম যে একটা হিলিয়াম মানে আইসোটোপ যদি উৎপন্ন হয়, হিলিয়াম নিউক্লিয়াস যদি উৎপন্ন হয় কোন একটা রিঅ্যাকশনের মাধ্যমে, তো সেটাকে বলতে পারে আলফা ডিকে। এবার আনস্টেবল অ্যাটমটা কিন্তু এখন স্টেবল হয়ে গেছে, কারণ তার মধ্যে থেকে আলফা পার্টিকেলটা এমিট হয়ে গেছে। যদি সে স্টেবলই থাকতো, এক্সটা যদি আমার স্টেবলই থাকতো, তাহলে কিন্তু আজকে আর এই রিঅ্যাকশনের মাধ্যমে ওয়াই উৎপন্ন হতো না। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়াইটা স্টেবল, এটা মানে এক্স এর তুলনায় মোর স্টেবল। তার মানে এই না যে ওয়াই আবার কোনো রিঅ্যাকশনে যাবে না। ওয়াই হয়তো তার থেকে আরো স্টেবল হওয়ার জন্য আরো রিঅ্যাকশনে যেতে পারে। আমরা বলতে পারি না যে ওয়াইটা ফিক্স স্টেবল হয়ে গেছে। এক্সটার তুলনায় একটু স্টেবল আছে, এক্স এর তুলনায় মোর স্টেবল, এটা বলতে পারি। এবং তারপরে আমাদের এখানে হিলিয়াম নিউক্লিয়াসে এসে উৎপন্ন করলো, যেটাকে আলফা পার্টিকেল বলতেছি। হিলিয়াম নিউক্লিয়াসে আমার দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে। তো এই আর কি, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখাচ্ছে রেডিয়াম থেকে র্যাডন উৎপন্ন হচ্ছে। তো একই রকম 88টা প্রোটন ছিল, এখন হয়ে গেল 86। দুটা প্রোটন সরে গেল, দুটা প্রোটন প্লাস দুটা নিউট্রন, তো 4টা মানে এলিমেন্ট সরে গিয়ে আমার হিলিয়াম উৎপন্ন হয়ে গেল। তো এটা একটা আলফা ডিকের উদাহরণ। তো এরকম ভাবেই কিছু উদাহরণ দেওয়া আছে যোগ বিয়োগের খেলা, যে মানে 2 আর 4, মানে 2 কমে গেল আর 4 ওদিকে 4 কমে গেল, তাহলে এখানে কি সংখ্যা বসবে, সেই সংখ্যা অনুযায়ী মানে পর্যায় সারণী থেকে কোন মৌলটা আছে বা কোন অ্যাটমটা আছে সেটা এখানে বসে গেল। এটা মনে হয় এখানে দেওয়া আছে বইয়ে, প্লুটোনিয়াম বা কিছু একটা হবে। পর্যায় সারণী দেখলে আর ক্লিয়ার বলতে পারবা আর কি কোনটা কি। এবং এমনও হতে পারে যে র্যাডন থেকে পিওতে আসছে, এটা ঘুরে ঘুরে আবার র্যাডনেও চলে যেতে পারে। মানে এটা কিন্তু আবার কি বলে এটাকে সেকুলার ইকুইলিব্রিয়াম, যে একটা অ্যাটম থেকে আলফা দিকে হলো, বিটা দিকে হলো, গামা দিকে হলো, আবার আলফা দিকে হলো, কিংবা পজিট্রন ইমিট হলো, করে করে যেখান থেকে শুরু হয়েছে ঘুরে ফিরে আবার সেখানে যেতে পারে আর কি। তো ব্যাপারটা এরকমই আর কি। আমরা পরে দেখবো এটাকে চেইন বলে। আর এই স্পেসিফিক এইটার সিম্বলের এটা কোন মৌল, এটা পর্যায় সারণী দেখলে বলতে পারবা, বুঝতে পারবা। তো যেমন ইউরেনিয়াম থেকে থোরিয়াম উৎপন্ন হলো। ইউরেনিয়ামের 92 ছিল, থোরিয়ামের 90 প্রোটন সংখ্যা, আর ওখানে 234, এখানে 230 হলো। তো 4টা আলাদা হলো, 4টার মধ্যে দুটা ইলেকট্রন দুটা প্রোটন আর দুটা নিউট্রন। তো এই আর কি, এটা আলফা ডিকের একটা উদাহরণ দেওয়া হলো। এখানেও ঠিক এরকম ভাবেই আরেকটা উদাহরণ দেওয়া আছে। আর বিটা এমিশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে না, এখানে হিলিয়াম উৎপন্ন হবে না, এখানে নেগেটিভ বিটা এমিশন, যেটা এখানে একটা ইলেকট্রন উৎপন্ন হবে। খেয়াল রাখতে হবে এই ইলেকট্রনটা কিন্তু ইনিশিয়াল প্যারেন্ট যে আইসোটোপ ছিল তার যে আউটার সার্কেলের যে ইলেকট্রন গুলো আছে সেখান থেকে এমিট হচ্ছে না। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে বাইরে আউটার সেলে? একটা। তারপরে তোমার হিলিয়ামের ধরো 2টা।
তো ওই ইলেকট্রনের কথা বলা হচ্ছে না, এখানে দেখো কালার করে দেওয়া আছে, নিউট্রন চেঞ্জেস ইনটু এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন। নিউট্রনটা কিন্তু খুব মানে অদ্ভুত জিনিস, তার নিজস্ব কোনো চার্জ নাই, কিন্তু সে সে কত রকম ভাবে চেঞ্জ হতে পারে দেখো। সে নিউট্রনটা একটা ইলেকট্রন একটা প্রোটনে কনভার্ট হতে পারে, যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ দুটো মিলে নিউট্রন হয়েছিল, এটা আলাদা, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ আবার ভেঙে আলাদা হয়ে যেতে পারে। তো যখন সে ভেঙে আলাদা হলো, আলাদা একটা ইলেকট্রন উৎপন্ন করলো এবং একটা প্রোটন কিন্তু নিউক্লিয়াসের ভিতরে অ্যাড হয়ে গেল। এই ঘটনাটাকে বলতে বিটা এমিশন। এখানে সেরকম একটা উদাহরণ দেওয়া আছে যে 84 থেকে 85 হয়ে গেল এবং একটা ইলেকট্রন উৎপন্ন হলো। কারণ যদি একটা নেগেটিভ চার্জ যদি বাড়তি উৎপন্ন হয়, তো সেখানে একটা পজিটিভ চার্জ এসে সেটাকে ইকুইলিব্রিয়াম করতে হবে আর কি, চার্জ নাম্বার দুই পাশে সমান হতে হবে। তো এখানে নিউক্লিয়াসে যে নিউট্রন ছিল সেখান থেকে, এখানে দেখো আগের স্লাইডে লেখা আছে যে নিউট্রন তো কোথায় থাকে, নিউট্রন তো আউটার সেলে থাকে না, নিউট্রন তো নিউক্লিয়াসে থাকে, যেখানে প্রোটন এবং নিউট্রন মানে এক জায়গায় থাকে। সেই নিউট্রনটা ছিল তোমার নিউট্রাল চার্জ এবং প্রোটন ছিল তোমার পজিটিভ চার্জ, আর বাইরে তোমার ইলেকট্রন ছিল। নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ প্রোটন সবসময় একটা অ্যাটমে সেম থাকে। তো নিউট্রন যখন ভাঙবে, মানে ইনার কোরের নিউক্লিয়াসের যে নিউট্রন, সেটা যখন ভাঙলো, ভেঙে একটা ইলেকট্রন উৎপন্ন করলো এবং একটা প্রোটন উৎপন্ন করলো এই বিটা এমিশনের মাধ্যমে। তো প্রোটন যে উৎপন্ন করছে সে নিউক্লিয়াসই ছিল, ধরো আগে 94টা, এখানে ধরো 94টা প্রোটন ছিল, এখন হয়ে গেল 95টা। তাহলে 95টা যে হলো, তো একটা যে প্রোটন বাড়লো, তো ইকুইলিব্রিয়ামের জন্য একটা ইলেকট্রনও কিন্তু উৎপন্ন হলো। তাহলে কমলো কোথা থেকে, এই যে দুটা জিনিস উৎপন্ন হলো, কমলো কোথা থেকে? কমলো কিন্তু তোমার হ্যাঁ নিউট্রন থেকে। এখানে ধরো আছে, পরে কি উদাহরণ আছে তাহলে আরো বুঝতে পারবে। এই দেখো এখানেও 218, এখানেও 218, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় কোনো কিছু চেঞ্জ হয়নি, আসলে কিন্তু চেঞ্জ হয়েছে। এই 218টার মধ্যে 84টা হচ্ছে তোমার প্রোটন, বাকি সংখ্যাগুলো নিউট্রন। আর এইখানে 218টার মধ্যে 85টা হচ্ছে তোমার প্রোটন, বাকিগুলো নিউট্রন। তো এখানে 84টা যদি প্রোটন হয় তাহলে একটা বেশি নিউট্রন ছিল, এখানে 85টা যদি প্রোটন হয় তাহলে এখানে এটার তুলনায় এটা নিউট্রনের সংখ্যা কিন্তু একটা কমে গেছে। এখানে প্রোটন একটা বেড়ে গেছে আর নিউট্রন একটা কমে গেছে, কিন্তু যোগফল কিন্তু দুই পাশেই সমান, এখানেও 218 এখানেও 218, কিন্তু আদর থেকে দেখো অ্যাটম চেঞ্জ হয়ে গেছে, কারণ 84 প্রোটন থাকে যে অ্যাটমের আর 85 প্রোটন থাকে যে অ্যাটমের, দুটো তো এক অ্যাটম না, দুটো তো এক আইসোটোপ হবে না। তো সেই কারণে ওই 218 সেম থাকলো, এখানে 84 আর 85 হয়ে গেছে। তো এখান প্রোটন একটা ভেঙে একটা, সরি নিউট্রন একটা ভেঙে একটা প্রোটন হয়েছে, একটা ইলেকট্রন হয়েছে। নেগেটিভ বিটা এমিশনের কথা বলা হচ্ছে এখানে, সেই ধরনের কিছু উদাহরণ। ওই যে আবার তোমার 90 থেকে 91 হয়ে গেল, আপাতত সে 234 সেম, এই মানে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন উৎপন্ন হলো আর কি। এখানেও তাই দেখাচ্ছে, কার্বনের 6 থাকে, আমরা জানি প্রোটন সংখ্যা 6, ইলেকট্রনও 6, তো 6 থেকে 7 হয়ে গেল, তো সেটা হয়ে একটা ইলেকট্রন উৎপন্ন হলো। এখানেও তাই, এরকমই উদাহরণ কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে উল্টা, ইলেকট্রন ক্যাপচার, বিটা মিশনের উল্টা। বিটা মিশনে ইলেকট্রন উৎপন্ন করে, আর এখানে হচ্ছে ইলেকট্রন উৎপন্ন করে সেই ইলেকট্রনটা অ্যাবজর্ব করে, বাইরে থেকে একটা ইলেকট্রন সে অ্যাবজর্ব করছে। আর ইলেকট্রন অ্যাবজর্ব করলে তার কি প্রোটন কিন্তু তার একটা কমে মানে কমে কমে যাচ্ছে। তার কারণটা কি এখানে দেখো সুন্দর করে দেখা আছে, দ্য ক্যাপচার অফ দ্য ইলেকট্রন অ্যালাউস এ প্রোটন টু টার্ন ইনটু এ নিউট্রন। একটু আগে যেটা হয়েছিল, নিউট্রনটা ভেঙে প্রোটন হলো এবং ইলেকট্রন হলো, আর এখানে বলতেছে প্রোটনটা নিউট্রন হয়ে যায়। তা প্রোটন নিউট্রন হবে কি করে? প্রোটন তো পজিটিভ চার্জ আর নিউট্রন তো তোমার হচ্ছে মানে কোনো চার্জ নেই। ওই একটা পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ, দুটো মিলে কিন্তু সেটা নিউট্রন হয়ে যাচ্ছে। ছিল পজিটিভ চার্জ, তার সাথে আরো একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ অ্যাড হওয়ার পর সেটা কিন্তু নিউট্রনে কনভার্ট হচ্ছে আর কি। তো এটাকে বলতেছে ইলেকট্রন ক্যাপচার। তো এখানে যে কটা প্রোটন থাকবে এখানে কিন্তু তার একটা কমে যাবে, একটা যে কমলো সেটা কি হলো, সেই প্রোটনটা ইলেকট্রনের সাথে অ্যাড হয়ে একটা নিউট্রন হয়ে গেল। কিন্তু আবারও দেখো এখানেও এ, এখানেও এ,
তার মানে এই না যে এখানে তোমার ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যা, এখানেও প্রোটন এবং নিউট্রনের যোগফল সংখ্যা তা, কিন্তু আলাদা আলাদা করে যদি বলো প্রোটন কয়টা নিউট্রন কয়টা, তাহলে কিন্তু হিসাব বের হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারো। নিউট্রনের সংখ্যা তো তোমার পার্থক্য সৃষ্টি হবেই। নিউট্রন একটা বেড়ে গেল না, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে গেল না ইলেকট্রনের সাহায্যে। একটা প্রোটন একটা ইলেকট্রনের সাথে মিলে একটা নিউট্রন উৎপন্ন হয়ে গেল। তার মানে এখানে নিউট্রনের সংখ্যা একটা বাড়লো, তাহলে এখানে তো A+1 হওয়ার কথা, A+1 হয়নি কেন? ওই যে আবার প্রোটন একটা কমে গেল, তো যোগফল সমানই রইলো, কিন্তু ভিতরে তো ঘটনা ঘটে গেছে, আপাতত সেটা তো বোঝা যাচ্ছে না, তাই না? এই যে 218, এখানেও 218, বাট এখানে 85 ছিল প্রোটন, আগে প্রোটন 85 ছিল, এখন দেখো 84 হয়ে গেছে। একটা প্রোটন কিন্তু কমে গেল। ওই যে একটা প্রোটন কমলো, সেটা কই গেল? সেই প্রোটন এবং এই যে ইলেকট্রন, সেটা মিলে একটা নিউট্রনে কনভার্ট হয়ে গেল। তো যদিও প্রোটন একটা কমছে, তাহলে এখানে 217 হওয়ার কথা, কিন্তু আবার নিউট্রনটা বেড়ে গিয়ে এটা আবার 218 হয়েছে। তো খালি চোখে এখানে 218, ভিতরে কিন্তু তোমার অ্যাটম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমতা হয়ে গেল আর কি। তো এটাই তোমার ইলেকট্রন ক্যাপচার। তার মানে দেখো, যেখানে বিটা এমিশন ছিল, সেখানে নিউট্রন ভেঙে প্রোটন ইলেকট্রন হচ্ছে, আর ইলেকট্রন ক্যাপচারে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন মিলে একটা নিউট্রন উৎপন্ন হয়ে যাচ্ছে। এগুলো বিভিন্ন রকম ডিকে, যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো কত রকম ডিকে করতে পারে, কত রকম ডিকে রিঅ্যাকশন হতে পারে, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে সেই ধরনের কিছু উদাহরণ দেওয়া আছে, একই জিনিস যেটা বললাম, সেই একই জিনিস এখানে নিকেল থেকে কোবাল্ট হয়ে যাচ্ছে। নিকেলে প্রোটন ছিল 28টা, এখন হয়ে গেল 27টা, একটা কমে গেল। আর সেই একটা প্রোটন কমে একটা ইলেকট্রন মিলে সে একটা নিউট্রন হয়ে গেল। তো এখানে 28 থেকে 27 হলে এখানে 59 থেকে তো 58 হওয়ার কথা, বাট 59-এ আছে, কারণ একটা নিউট্রন বেড়ে গেছে। সেরকমই উদাহরণ তোমার এখানে আরো কিছু দেওয়া আছে। তো নেক্সট আসতেছে আমাদের পজিট্রন ইমিশন। এতক্ষণ শুধু নেগেটিভ চার্জ নিয়ে কথা হচ্ছিল, এবার একটা পজিটিভ চার্জ। এই পজিট্রনের নাম কি আগে কখনো শুনেছো? ইলেকট্রন শুনেছো, প্রোটন শুনেছো, নিউট্রন শুনেছো, পজিট্রন কি কখনো শুনেছো? জি স্যার। তাই না স্যার। আচ্ছা, কেউ কেউ হয়তো শুনেছে, কেউ কেউ হয়তো শোনেনি। পজিট্রন হচ্ছে একটা পজিটিভ চার্জ ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রন। ইলেকট্রনের যা চার্জ এরও তাই চার্জ, কিন্তু ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর পজিট্রনটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। মানে পজিট্রনটা পজিটিভ চার্জের আর ইলেকট্রনটা নেগেটিভ চার্জের, অ্যামাউন্ট সেম, মানে চার্জের অ্যামাউন্টটা সেম আর কি। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রোটন চেঞ্জেস ইনটু এ নিউট্রন। একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে আবার এই পজিটিভটি ইমিট করছে। খেয়াল, চার্জের ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখবা, যে প্রোটন ছিল পজিটিভ, ইলেকট্রন ছিল নেগেটিভ, এবং আমার নিউট্রন ছিল, মানে তার কোনো পোলারিটি নেই, পোলারিটি লেস। তো এখন বলতেছে যে কমে গেল কে? বলতেছে প্রোটন একটা কমে গেল, জেড ছিল হয়ে গেল Z-1, একটা প্রোটন কমে গেল। খেয়াল করো, একটা কিন্তু পজিটিভ চার্জ কমে গেল। একটা পজিটিভ চার্জ কেন কমলো? কারণ ওই যে একটা পজিটিভ চার্জের আলাদা কিন্তু একটা উৎপন্ন হয়েছে পজিট্রন। শক্তি কিন্তু সেমই থাকবে, জুলস সেমই থাকবে, মানে চার্জের এদিক ওদিক হবে না, এই পাশে ওই পাশে সেম থাকতে হবে। ও পাশে ছিল জেড, মানে জেডটা পজিটিভ চার্জ ছিল, এখানে হয়ে গেল Z-1টা পজিটিভ চার্জ। তাহলে একটা পজিটিভ চার্জ কই গেল? ওই যে একটা পজিটিভ চার্জ সে কিন্তু পজিট্রন আকারে উৎপন্ন করলো। তো এই ধরনের এমিশন যখন হচ্ছে, সেটাকে বলছে পজিট্রন এমিশন। 85 ছিল হয়ে গেল 84, তাহলে একটা পজিটিভ চার্জের ঘাটতি হয়ে গেল, যে সেটা কই? এই যে এখানে একটা এক্সট্রা পজিটিভ চার্জ রয়ে গেল, সেই কথাটাই বলা আছে এখানে। না, পজিট্রন ক্যাপচার হয় না, মানে তাহলে পজিট্রন ক্যাপচার নামে, মানে ইলেকট্রন ক্যাপচার যেরকম একটু আগে ছিল সেরকম, তাহলে পজিট্রন ক্যাপচারও একটা ব্যাপার ছিল, থাকার কথা ছিল। মানে আমরা বইপত্রের রেফারেন্সে পাইনি যে পজিট্রন ক্যাপচার হচ্ছে, মানে সেটা আমি পাইনি, মানে আমার রেফারেন্সে পাইনি বা বইও পাইনি।
তো এখানে কালার দিয়ে বোঝানো হচ্ছে, যেটা তো বুঝতেই পারছো, হোয়াইট গুলো মানে কালারলেস, মানে কোনো নিউট্রন মানে নিউট্রাল তার চার্জ, আর রেড গুলো পজিটিভ চার্জ। এখানে যেটা দেখাচ্ছে যে তোমার একটা পজিটিভ চার্জ, এবং এটা কিন্তু সমান। এটা তো জানো যে একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ সমান, একজন নেগেটিভ আর একজন শুধু পজিটিভ। তো এখানে ঠিক তাই হচ্ছে, একটা প্রোটন সেটা পজিট্রন আকারে নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে। কেন হচ্ছে? এমনি এমনি তো হচ্ছে না নিশ্চয়ই। এই যে এটি যে অ্যাটমটা, তার থেকে পিও অ্যাটমটা মোর স্টেবল, সে স্টেবল হতে চায়, আনস্টেবল কন্ডিশন থেকে স্টেবল হতে চায়। তার জন্য সে তাকে যদি একটা প্রোটনকে পজিটিভ আকারে এমিট করতে হয়, তো সে করবে, করে সে মোর স্টেবল হবে আর কি। তো এখানে সেই উদাহরণগুলি দেওয়া আছে, একই জিনিস, একই কথাবার্তা। এতক্ষণ আমরা যা যা কি কি দেখলাম, আলফা ডিকে দেখলাম, বিটা নেগেটিভ ডিকে দেখলাম, ইলেকট্রন ক্যাপচার দেখলাম, পজিট্রন এমিশন দেখলাম। এই সবগুলোতে তোমার এই চার্জের কিছু না কিছু এদিক ওদিক হয়েছে। এখন দেখবা যেটা গামা দিকে, এতে কোনো কিছু চেঞ্জ নেই, মানে নাম্বার অফ প্রোটনও কম বেশি নাই, নাম্বার অফ, হ্যাঁ বলো। না না না, নিউক্লিয় হচ্ছে মানে বহু বচন, অনেকগুলো নিউক্লিয়াস মিলে নিউক্লিয় হয়, বুঝতে পেরেছো? অনেকগুলো নিউক্লিয়াস মিলে নিউক্লিয় হয়, এটা বহু বচন। শব্দটা ল্যাটিন শব্দ, বোধ হয়, তো বহু বচন। তো আমরা যেটা গামা পজিট্রন গত ক্লাসে বলিনি, পজিট্রন থেকে ধরো আজকে ক্লাস বলতেছি, আর আগগুলো তো গত ক্লাসেই আলাপ হয়েছে টুকটাক। তাও প্রথম থেকে বললাম যাতে সবাই তো গামাতে যেটা হচ্ছে, গামায় কিন্তু কোনো প্রোটন কম বেশি হলো না, কোনো নিউট্রন কম বেশি হলো না। এ পাশেও মানে প্রোটন সংখ্যা জেড, ডান পাশে বাম পাশেও প্রোটন সংখ্যা জেড, বাম পাশে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা এ, বাম পাশেও অ্যাটমিক নাম্বার প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে এ। তার মানে কিন্তু দেখো আপাত দৃষ্টিতে কোনো চেঞ্জ নেই। তাহলে এটা কোত্থেকে উৎপন্ন হলো? একটা গামা রে, একটা গামা কোত্থেকে উৎপন্ন হলো? এই গামা রে এটা কিন্তু একটা লাইট, এটা কিন্তু একটা লাইট, লাইট রে উৎপন্ন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে দেখতে পাবা, মানে এক্স রে থেকেও হাই ফ্রিকোয়েন্সি। নর্মাল যে আলো দেখি, ওই যে বেনিয়া সহকালা, বেগুনি, নীল, লাল, এরকম করে 7 রঙের যে আলো, সাদা আলো সহ, এই যেগুলি দেখি, এগুলি হচ্ছে তোমার ভিজিবল লাইট। তারপরে তোমার এক্স রে, যেগুলি ইনভিজিবল, এক্স রে, ইনফ্রারেড, এক্স রে, তারপরে কসমিক রে, শেষকালে গামা রে। এতটা হাই ফ্রিকোয়েন্সি সেরকম লাইট উৎপন্ন হচ্ছে গামা ডিকের মাধ্যমে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে প্রোটনও কমছে না, নিউট্রনও কমছে না। তাহলে এনার্জিটা আসছে কোত্থেকে? প্রোটনও চেঞ্জ হলো না, নিউট্রনও চেঞ্জ হলো না, তাহলে ইলেকট্রনও সংখ্যা কম বেশি হলো না, তাহলে এই গামা রেটা আসছে কোত্থেকে? এই গামা রেটা এখানে হয়তো দেওয়া নেই, আমরা বই দেখলে আরো ভালো দেখতে পারবো। গামা রেটা আসতেছে কারণ ইলেকট্রনের এক লোয়ার স্টেটে যদি নেমে যায়, হায়ার স্টেট থেকে যদি লোয়ার স্টেটে নেমে যায়, তাহলে এক্সট্রা এনার্জিটা সে ফোটন আকারে নিঃসরণ করে। এখানে সেই স্টাইলেই গামা রেটা উৎপন্ন হচ্ছে। আমি যখন পরে বই পড়াবো, বইয়ের চ্যাপ্টার 2 বা 3-তে যাব, তখন দেখতে পারবো যে গামা রেটা কেন আসে। এখানে একটা কম্পারিজনের মধ্যে দেওয়া, হ্যাঁ বলো। না না, এটা স্টেবল হওয়ার জন্য তো এই ঘটনা ঘটছে না। এটা কেন ঘটতেছে? ওর ভিতরের যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলো কখনো যদি মনে করে আমি হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নামবো, তখন সেই এক্সট্রা এনার্জি, এটা অ্যাটমের স্টেবিলিটির জন্য না, এটা ইলেকট্রনের ব্যাপার। এতক্ষণ আমরা প্রোটন এবং নিউট্রন নিয়ে কথা বলছি, মানে ওর আউটার সেলের যে ইলেকট্রন তাকে নিয়ে কথা বলি নাই। তার আউটার সেলের যে ইলেকট্রন, ধরো হাইড্রোজেনের একটা, হিলিয়ামের দুইটা, এরকম করে থাকে না প্রত্যেকের আউটার সেলের যে ইলেকট্রন গুলা। আউটার সেল গুলো তো একটা না, প্রথমে একটা বলয়, তার বাইরে আরেকটা বলয়, তার বাইরে আরেকটা, এরকম অনেকগুলো কিন্তু থাকে, যে একটা থেকে
হ্যাঁ, তোমার ধরো 3 নাম্বার সেলের যে ইলেকট্রন তাকে হয়তো 2 নাম্বারে নামতে হবে, বা 3 নাম্বারেরটা 2 নাম্বারে, বা 2 নাম্বারেরটা 1 নাম্বারে, বা 4 নাম্বারটা 3 নাম্বারে। হায়ার লেভেলের, হায়ার স্টেটের যে ইলেকট্রন, সে যখন লোয়ার স্টেটে নামবে তখন তার এক্সট্রা এনার্জিটা সে গামা রে আকারে নিঃসরণ করবে। তার কারণ আপাত দৃষ্টিতে তুমি দেখতেছো সব ইলেকট্রন সমান, চার্জ অবশ্যই সমান, কিন্তু এনার্জি সমান না। যিনি হায়ার স্টেটের ইলেকট্রন তার যে এনার্জি, আর যিনি লোয়ার স্টেটের ইলেকট্রন তার এনার্জি সেম না। এই দুইটা স্টেটের ইলেকট্রনের এনার্জির তফাৎ আছে। ওই যে গত ক্লাসে একজন বলতেছিল ই ইকুয়াল টু এইচ ভি, এনার্জি ইকুয়াল টু প্লাঙ্কস কনস্ট্যান্ট ইনটু কি ভেলোসিটি। তো সেই রকম ব্যাপার আছে যে এক এক লেভেলের ইলেকট্রনের মানে এনার্জি এক এক রকম। তো হায়ার লেভেল যদি হয় E2 আর লোয়ার লেভেল যদি হয় E1, তাহলে E2 মাইনাস E1 এটুক এনার্জি সে গামা আকারে নিঃসরণ করে উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে নামতে পারে। তো তখনই এটা এমিট হয় আর কি। তো এখানে কম্পারেটিভ অ্যানালাইসিস করছে যে কি বলে আলফা ডিকেতে গামা ডিকে তো তোমার হচ্ছে হাই এনার্জি এমিশন প্রসেস একটা, মানে হাই এনার্জি মানে লাইট এনার্জি, হাই লাইট এনার্জি এমিশন প্রসেস। হ্যাঁ, when atoms decay by emitting alpha and beta particle to form a new atom, the nuclei of the new atom formed may still have too much energy. These atoms will emit gamma ray to release that energy. তো আচ্ছা, এখানে যেটা বলতেছে, তো তোমাকে তো আগেই বললাম যে একটা চেইন আকারে আসে। প্রথমে তোমার ইউরেনিয়াম, তারপরে থোরিয়াম, থোরিয়াম থেকে প্লুটোনিয়াম, এরকম করে ঘুরে ঘুরে আবার ধরো ইউরেনিয়ামে আসতেছে। তো সেই ক্ষেত্রে তো প্রথমে আলফা ডিকে করলো, তারপরে বিটা ডিকে করলো, তারপরে আবার বিটা করলো, তারপরে ইলেকট্রন ক্যাপচার করলো, তারপরে গামা করলো। তো এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, যে আলফা করছে, বিটা করছে, এরপরে গামাও করতে পারে। আমরা এরপরে যখন চেইন দেখাবো, মানে রিঅ্যাকশন চেইন দেখাবো, তখন তোমরা দেখতে পারবা যে আলফা ডিকে করছে, বিটা ডিকে করতেছে, এরপরে কিন্তু সে গামাও ডিকে করতে পারে। তার কারণটা কি? ওই যে হ্যাভ টু মাচ এনার্জি টু বি কমপ্লিটলি স্টেবল, এটা আরো বেশি এনার্জি এমিট করতে হয় স্টেবল হওয়ার জন্য, সেটার জন্য সে কিন্তু বলতেছে। এখন সেটা অ্যাটমের এনার্জি নাকি অ্যাটমের আন্ডারে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো এনার্জি রিলিজ করে তারপরে সেটা কি বলে স্টেবল হতে চায়, সেটা কিন্তু একটা প্রশ্ন আর কি। ঠিক আছে, এই যে গামা রেস আর নট চার্জ পার্টিকেল লাইক আলফা এন্ড বিটা পার্টিকেল, এগুলো চার্জ নাই, 0 0, এটা শুধু এনার্জি আকারে নিঃসরণ হচ্ছে। এখানে তোমার সামারি আকারে দেওয়া আছে, মাস হচ্ছে তোমার এখানে 4টা মানে -4, কারণ 2টা ইলেকট্রন আর 2টা প্রোটন মিলে 4টা হিলিয়াম উৎপন্ন হচ্ছে। এদের কিন্তু তেমন কিছু নাই, এদের মানে মাস চেঞ্জ হচ্ছে না। আর কি বলে এখানে কি হচ্ছে, মানে লস ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস, একটা ইলেকট্রন কিন্তু, কারণ নিউট্রন টার্নস ইনটু এ প্রোটন, একটা প্রোটন হয়ে যাচ্ছে আর একটা ইলেকট্রন করতেছে, নিউট্রন ভেঙে প্রোটন ইলেকট্রন হচ্ছে। এটা ছিল বিটা দিকে নেগেটিভ। ইলেকট্রন ক্যাপচারে কি হচ্ছে, বাইরে থেকে একটা ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন আসার কারণে প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন ক্যাপচার। পজিট্রন ইমিশনে কি হচ্ছিল, যে একটা প্রোটন সে কি বলছে নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, একটা তোমার এই পজিট্রনটা ইমিট হয়ে যাচ্ছে। যখন সে একটা প্লাস, তার ভিতরে একটা পজিটিভ চার্জ আছে, সেই প্লাস চার্জটা ছেড়ে দিচ্ছে, তখন তার মধ্যে আর কোনো পোলারিটি থাকতেছে না। যখন পজিটিভ চার্জটা মানে পজিটিভ আকারে ইমিট হয়ে যাচ্ছে প্রোটনের থেকে, তখন সে চার্জলেস হয়ে যাচ্ছে, আর চার্জলেস হওয়া মানে সে নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা এখানে হচ্ছে পজিট্রন এমিশন। আর গামাতে কি হচ্ছে, একটা হাই এনার্জি লাইট এমিট হয়ে যাচ্ছে, এখানে কোনো মানে অ্যাটমিক কোনো মাস বা চার্জের কোনো এদিক ওদিক নাই আর কি। এটা হচ্ছে গামা ব্যাপার স্যাপার। আর এখানে কি বলে নিউক্লিয়ার স্টেবিলিটি সম্বন্ধে কিছু কথা বলা আছে। নিউক্লিয়ার মানে স্টেবিলিটির যেখানে, এটা খুব সহজ ভাষায়, যেখানে খুব কম নিউট্রন থাকে বা যেখানে খুব বেশি নিউট্রন থাকে, এরা দুইটাই আনস্টেবল। মানে কোন একটা তোমার আইসোটোপ বা মৌল বা যেটাই বলো, সেটা রেডিও অ্যাক্টিভ এবং সেটা স্টেবল না তখনই হবে যখন তার ইলেকট্রন সংখ্যা খুব কম থাকবে, নিউট্রন সংখ্যা খুব কম থাকবে বা নিউট্রন সংখ্যা খুব বেশি থাকবে। টু মেনি অর টু ফিউ নিউট্রনস মেক্স দ্য নিউক্লিয়াস আনস্টেবল, সেটা কিন্তু করে আর কি। এই আর কি, এই কথাগুলো এখানে
নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? হ্যাঁ, তো যার নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা খুব বেশি, সবার তো নিউট্রন সংখ্যা সমান না। এক হাইড্রোজেনেরই 3 রকম, তোমার ডিউট্রিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন। তো তাদের সবারই প্রোটন নাম্বার সেম, এক, কিন্তু তাদের ভিতরে নিউট্রন সংখ্যা কারো 2টা, কারো 3টা, কারো 1টা। তো এটা যেমন খুব কম সংখ্যক নিউট্রন আছে, কিন্তু সবাই তো হাইড্রোজেনের মতো না। ইউরেনিয়ামের নিউট্রন সংখ্যা অনেক বেশি। তো সেটাই বলছে, খুব কম নিউট্রন যার মধ্যে আছে আর খুব বেশি নিউট্রন যার মধ্যে আছে, তারা আনস্টেবল হয়। তারাই চেষ্টা করে আলফা, বিটা, গামা এগুলি এমিট করে নিজেরা স্টেবল হতে চেষ্টা করে আর কি। সেই কথাটাই বলছে। এখানে একটা কার্ভের মতো দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেখো অনেক বেশি, এক্স এক্সিসে নিউট্রন, ওয়াই এক্সিসে প্রোটন নাম্বার। যার প্রোটন নাম্বারও অনেক বেশি এবং যার নিউট্রন নাম্বার অনেক বেশি, এরকম অবস্থায় আলফা ডিকেটা সবচেয়ে বেশি হয়। এখানে দেখো আলফা দেওয়া আছে, আলফা ডিকে হচ্ছে নিউট্রন 140, প্রোটন 90, এরকম কনফিগারেশনের ক্ষেত্রে তোমার আলফা ডিকে হয়। আর এখানে বলতেছে তোমার 40 থেকে 70 পর্যন্ত নিউট্রন এবং 40 থেকে 70 পর্যন্ত প্রোটন থাকলে তোমার এই বিটা প্লাস বা ইলেকট্রন ক্যাপচার এই ধরনের ঘটনা ঘটে, বা এর কাছাকাছি রেঞ্জে আবার বিটা মাইনাস ঘটনাটা ঘটে আর কি। তো আর এই যে একটা স্ট্রেট লাইন আঁকা হয়েছে, এটা স্টেবল লাইন। স্টেবল লাইন মানে কি? এই 20টা যদি তোমার নিউট্রন থাকে, সেই অনুপাতে এই লাইনে দেখো 20-এর কম প্রোটন থাকতে হবে, সেই ক্ষেত্রে এটা স্টেবল হবে। এরকম একটা মাপা আছে আর কি, যে কতগুলা নিউট্রন এবং কতগুলা প্রোটন এরকম কম্বিনেশন থাকলে সে স্টেবল থাকবে। তার এদিক ওদিক হলেই যে তোমার এই যে এই এমিশন গুলা শুরু হয়ে যাবে, তখন ব্যাপারটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। রেডিও অ্যাক্টিভ মানেই সে স্টেবল হওয়ার চেষ্টা করবে এমিট করে। আর এরপরে বাকি যেগুলো সেগুলো আমরা দেখবো না, কারণ এই ফিশন ফিউশন এগুলোর জন্য আলাদা চ্যাপ্টারই আছে, সেগুলো আলাদা চ্যাপ্টারই আমরা পড়বো। তো আমরা রেডিও অ্যাক্টিভ এবং জি কে নিয়ে আলাপ করছি, সেখানে কিন্তু আমাদের এই ফিশন ফিউশনের দরকার নেই। এই একই কথাবার্তা এই পরের স্লাইড গুলোতেও আছে আর কি, মানে এই যে রেডিও অ্যাক্টিভিটিতে, এখানে পরের স্লাইড গুলো আমরা গত ক্লাসে দেখছিলাম যে এখানে আলফা ডিকে হচ্ছে, এগুলো আমরা অলরেডি আলাপ করছি। আলফা ডিকে হচ্ছে, এখানে বলছে বিটা ডিকে হচ্ছে, বিটা ডিকে হচ্ছে। পজিট্রন ডিকের কথা আমরা অলরেডি দেখলাম। পজিট্রন ডিকের কথা এখানে আমরা বলছি যে একটা পজিটিভ চার্জ ইলেকট্রন, পজিটিভ চার্জ এমিট হচ্ছে, সেটা আমরা বললাম। ইলেকট্রন ক্যাপচারের কথাও আমরা বললাম। গামা ডিকে, এখানে গামা ডিকের কথা লেখা আছে, এখানে বলা হচ্ছে এই দেখো, ভিজিবল লাইট ফার্স্টে মানে রেডিও ওয়েভ মেগাহার্টজ রেঞ্জ, তারপরে হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ গিগাহার্টজ রেঞ্জ, তার থেকেও হাই ফ্রিকোয়েন্সি এবার লাইটে চলে আসছে ইনফ্রারেড, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। মানে তারপরে যে ভিজিবল লাইট 7টা রঙের আলো ইনক্লুডিং সাদা, এগুলো হচ্ছে ভিজিবল লাইট, দেখতে পারি, তার থেকেও হাই ফ্রিকোয়েন্সি। আবার ইনভিজিবল লাইট চলে আসছে, তার থেকে হাই ফ্রিকোয়েন্সি আলট্রাভায়োলেট, তার থেকে হাই ফ্রিকোয়েন্সি সফট এক্সরে, তার থেকে হাই ফ্রিকোয়েন্সি হার্ড এক্সরে। এক্সরে পরে মানে তোমার এরপরে আসতেছে কি আমার গামারে। তার মানে এখানে কত দেখো, 10⁻20 ফ্রিকোয়েন্সি, মানে 10⁻20 হার্জ। আর এখানে ওয়েভলেন্থ খুব কম, 10⁻12 মিটার। তো এরকম হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার গামারে, একদম আমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের হাই, মানে একদম লাস্ট রেঞ্জে হচ্ছে আমার গামারে আছে আর কি। তো এই যে গামারে ছিল কার্বন, হলো কার্বন, মাঝখান থেকে একটা গামা উৎপন্ন হলো থেকে, ইলেকট্রন আপার লেয়ার থেকে লোয়ার লেয়ারে যদি ট্রান্সফার হয়। না, সব সব জায়গায় আসবে কেন? সব জায়গায় আসবে না, সব জায়গায় আসবে না। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কে গামা ইমিট করবে সেটা তো মানে মানে নর্মাল কার্বন, সে যে রেডিও অ্যাক্টিভ না, সে কেন গামা ইমিট করবে আর কি? এটা মানে সবাই ইমিট করবে না আর কি। এখানে লেখাও আছে কিছু কথাবার্তা, পড়লে বুঝতে পারবো আরো ডিটেলস। তো এখানে গামা রইলো। আর এরপরে যেটা আসতেছে, মানে এগুলি স্কুলের পড়ে আসছো, যে হাফ লাইফ বা জীবন কতখানি, সে একটা ইউরেনিয়াম কত বছর বাঁচবে, মানে ডিকে করতে হতে 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 একটা ইউরেনিয়াম কতদিন পর্যন্ত ডিকে হবে, রেডিয়েশন কতদিন করতে থাকবে, 500 বছর, 1000 বছর, কত বছর? বা অন্য যারা রেডিও অ্যাক্টিভ আছে
তার মানে ডিকে হওয়ার লাইফ স্প্যান কতখানি, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। আমরা বই আর একটু ডিটেলস দেখবো। একটা ইকুয়েশন সুন্দর করে দেওয়া আছে, ডেল এন ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন ডেল টি। কি এগুলি কি জিনিস, এখানে পরের লাইনে তো বলা আছে কনস্ট্যান্ট, মানে ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা, এন হচ্ছে নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লি প্রেজেন্ট, কতগুলো নিউক্লিয়াস রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস অলরেডি প্রেজেন্ট আছে সেটা এন, কত সময়ের মধ্যে তুমি হিসাব করতেছো ডেল টি, আর এখানে হচ্ছে নাম্বার অফ ডিকে দ্যাট অকার ইন দ্যাট পিরিয়ড, ডেল টি সময় কি পরিমাণ ডিকে হচ্ছে সেটা ডেল এন, আর ইনিশিয়ালি কতগুলো ছিল এন, আর তোমার ডিকে কত হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে একটা সুন্দর ইকুয়েশন দেওয়া আছে। আরেকটি ইকুয়েশন বলছে n ইজ ইকুয়ালস টু n নট ই ল্যামডা টি মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মানে হচ্ছে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, আমার এটা এক্সপোনেনশিয়ালি ডিকে হবে, মানে আমরা কার্ভ দেখবো বইয়ে তখন আরো ক্লিয়ার হবে যে কি সুন্দর এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। কারণ ইনিশিয়ালি যদি n নট থাকে, টি সময় পর্যন্ত উৎপন্ন হয় n, তার মানে এখানে এই ফ্যাক্টরটার সাথে গুণ হয়ে তারপরে n হয়েছে আর কি। তো আরেকটা উদাহরণ দিচ্ছে টি হাফ ইজ ইকুয়ালস টু 0.693 ল্যামডা, এটা কোনো মুখস্থ ইকুয়েশন না, এই ইকুয়েশন কোত্থেকে আসছে আমরা বই দেখবো। টি হাফ ইজ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা কোত্থেকে আসছে, হাফ লাইফ মানে মানে একটা ইউরেনিয়াম বা যে কোনো রেডিয়েক্টিভ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগের ইকুয়েশন থেকে, এটা কি করে আগের দুইটা ইকুয়েশন থেকে এটা কি করে আসছে সেটা আমরা দেখবো, এটা স্কুলেও পড়ে আসছে ফিজিক্স বইয়ে, এখানেও আমরা দেখবো যে এটা কি করে আসছে আর কি, এই যে 0.693 এটা কোত্থেকে আসলো, হিসাবটা কি, মানে হাফ লাইফটা যে ইকুয়েশনে কোত্থেকে আসছে সেটা আমরা বইয়ে দেখবো আর কি। এখানে কিছু এক্সাম্পল মানে করতে দিয়েছে, এটা তুমি এমনি পারবা, এখানে মানে অন্য স্লাইড থেকে নেওয়া, তো এটা দেওয়া নাই, এটা একটা কার্ভ আসবে, কার্ভটা এক্সপোনেনশিয়াল একটা কার্ভ আসবে, সেটা বই আমরা দেখবো। ঠিক আছে, এই আর কি, এখানে আর কিছু দরকার নাই। এই হচ্ছে আমাদের বই, হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দি কনসেপ্ট সিস্টেমস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ নিউক্লিয়ার প্রসেস, এই বইটা আমাদের রেফারেন্স হিসেবে আপলোড করা আছে। তো চ্যাপ্টার 2টা ছিল অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াস। তো আচ্ছা, এটা কি পড়া যাচ্ছে না, একটু সাইজ বড় করতে হবে স্যার একটু এখানে খুব সিম্পল সিম্পল কিছু কথা লেখা আছে, দেখো দি অ্যাটম অ্যান্ড লাইট, E equal to hv, h টা প্লাঙ্কস কনস্ট্যান্ট, v টা ভেলোসিটি, টা এনার্জি, প্রোটনটা এখানে ছবিটা প্রোটনের সাথে নিউট্রনও থাকবে, এটা দেওয়া হয় নাই, একটা প্রোটন একটা নিউট্রন বাইরে ইলেকট্রন, এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, এটা হাইড্রোজেন অ্যাটমের কথা বলছে, তাই ইলেকট্রন একটা, প্রোটনও একটা, প্রোটন যে একটাই থাকবে তার কোনো মানে নাই, একটু পরে গেলে দেখতে পাবো। এই দেখো যেটা বলতেছিলাম, আপার স্টেটের ইলেকট্রন যখন লোয়ার স্টেটে আসবে তখন কিন্তু এক্সট্রা এনার্জিটা সে ফোটন আকারে উৎপন্ন করবে, E equal to hv, E2 minus E1, E2 টা হচ্ছে এই শেলের ভিতরে ইলেকট্রনের এনার্জি, এবং E1 টা হচ্ছে এই লোয়ার শেলের ইলেকট্রনের এনার্জি। তো আপার লেভেল থেকে লোয়ার লেভেল নামলেই সেই এনার্জিটা লাইট আকারে সে ইমিট করে দিচ্ছে, মানে এটা বাই ফোর্সফুলিও করানো যেতে পারে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্টিমুলাস এমিশন, আর যদি সেটা অটোমেটিক্যালি নিজে থেকেই করে তাহলে সেটাকে আমরা বলবো স্পন্টেনিয়াস এমিশন। যেমন আমরা যখন এলইডি দেখি, এলইডি তার লাইট চতুর্দিকে ছড়াইতে থাকে, তো তার কারণ সে স্পন্টেনিয়াসলি এই ঘটনাটা ঘটায়, আর লেজারের ক্ষেত্রে ফোর্সফুলি করানো হয়, ফোর্সফুলি মানে আরেকটা ইলেকট্রন দিয়ে আঘাত করে উপর থেকে নিচে নামানো হয়, এক্সট্রা এনার্জিটা যায়, তো সেক্ষেত্রে লেজারের ক্ষেত্রে স্পন্টেনিয়াস হয় না, সেটা স্টিমুলেটেড হয়। তো এটাই বলতেছিলাম যে এক্সট্রা এনার্জিটা লাইট আকারে কেন উৎপন্ন হয়। এই দেখো বলে দেওয়া আছে যে n1 তখন এনার্জি কত, n2 তে এনার্জি কত, n3 তে এনার্জি কত, ইলেকট্রন ভোল্ট এত ইলেকট্রন ভোল্ট, তো উপর থেকে নিচে নামলে তো এনার্জি মানে রিডিউস হবেই, প্রত্যেকটা লেয়ারে এনার্জি লেভেল দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট আকারে। এটা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের, তার মানে অন্য অ্যাটম হলে কিন্তু এই এনার্জি ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে,
এটা হাইড্রোজেন অ্যাটমের এই স্ট্রাকচারটা দেওয়া আছে। তোমরা কি পড়েছো, কোয়ান্টাম ফিজিক্স পড়েছো? হ্যালো, কোয়ান্টাম ফিজিক্স পড়েছো? আচ্ছা, এই ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, তারপরে এনার্জি লেভেল, ফার্মি লেভেল, এগুলি পড়েছো? হ্যাঁ, সলিড স্টেট ইলেকট্রনিক্স পড়েছো সেখানে? হ্যাঁ, সেইখানে তাহলে কিছুটা রিলেট করতে পারবা। এখানে একটা ওয়াটার মলিকুল H2O, দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা তো নর্মাল জিনিস, আয়নিক বন্ধনের মাধ্যমে আসছে, দেখাচ্ছে আর কি। কিন্তু এই যে হাইড্রোজেনের ভিতরে সবসময় একটাই প্রোটন থাকবে আর কিছু থাকবে ব্যাপারটা তা না। এই দেখো, এখান থেকে কি কি পড়তে হবে আমি সেটা বলে দিব আর কি। হ্যাঁ, আমি হাইলাইট করে দিব বা বলে দিব আর কি। এই দেখো, এখানে হাইড্রোজেন আছে, ডিউটেরিয়াম আছে, ট্রিটিরিয়াম আছে, প্রত্যেকেরই বাইরে একটা করে ইলেকট্রন। আর ভিতরে দেখো, একজনের শুধু একটা ইলেকট্রনের জন্য বদলে একটা প্রোটন, এখানে একটা ইলেকট্রন একটা প্রোটন বা সাথে একটা নিউট্রন। এ বলতেছে না দুইটা নিউট্রন, সবাই কিন্তু হাইড্রোজেন, কিন্তু কারো তোমার নাম্বারটা 1, কারো নাম্বারটা 2, কারো নাম্বারটা 3। এটা কিন্তু একে অপরের আইসোটোপ, এটা কিন্তু আইসোটোপ, প্রত্যেকে আইসোটোপ অফ হাইড্রোজেন। বিভিন্ন হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে 2টা নিউট্রন, লিথিয়াম 6 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা নিউট্রন, আবার লিথিয়াম 7 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টা নিউট্রন। ঠিক আছে, সো দুজনেই লিথিয়াম, একে অপরের আইসোটোপ, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বা প্রোটনের সংখ্যা থেকে আলাদা করা যাবে না, কিন্তু নিউট্রনের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে দুইজন কিন্তু হুবহু এক না। এরকম কিছু ছবি দেওয়া আছে। সাইজ কি করে ক্যালকুলেট করতে হয় সেটাও দেওয়া আছে। আচ্ছা, একটা গোলকের ভলিউম কিভাবে বের করে বলো তো? তার মানে নিউক্লিয়াসটা তো একটা গোলক যদি ধরে নিই, একটা স্ফেয়ার যদি ধরে নেই, তাহলে তার ভলিউম কি হবে? হ্যাঁ, আরটা কি? তো সেই রেডিয়াসে বের করার সূত্র দেওয়া আছে এখানে সেন্টিমিটারে, 1.4 × 10⁻³ সরি 10⁻13 a⁻1/3। এর ভ্যালুটা বলতেছে 1 থেকে 250 এর মধ্যে হবে আর কি। ঠিক আছে, এই আর কি। আর অ্যাটমিক মাস ইউনিট এমইউ সম্বন্ধে কি পড়ে আসছো আগে? হ্যাঁ, একটা কার্বনের টোটাল 12টাই থাকে, তাহলে 1/12 হলে একটা অ্যাটমিক মাস ইউনিট হবে। ঠিক আছে, যে কার্বন মানে 12 6, তার মানে কি তার প্রোটন আর নিউট্রন সংখ্যা মানে টোটাল মিলে 12টা, তাহলে এর ভরের 12 ভাগের 1 ভাগ হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। এগুলি পরে লাগবে আর কি। এবং 1 AMU হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। সো সেই রিলেশনগুলো কাজে লাগবে আর কি পরে। কোনটা? এক একটা নিউক্লিয়াসের জন্য আলাদা আলাদা। এটা কনস্ট্যান্ট, 1 AMU is equals to 931 মেগা ইলেকট্রন ভোল্ট, এই রিলেশন কনস্ট্যান্ট, কিন্তু তোমার ওই টোটাল ভরটা আলাদা আলাদা হবে, এক একজনের জন্য এক এক রকমই হবে। আর গত ক্লাসে আমি একটা প্রশ্ন করেছিলাম বাইন্ডিং এনার্জি রিলেটেড, যে এখানে দেওয়া আছে এই যে কোন শক্তি বলে নিউট্রন প্রোটন একসাথে থাকে? নিউট্রন নিউট্রাল চার্জ, প্রোটন হচ্ছে তোমার পজিটিভ চার্জ। যদি এও নিউট্রন নেগেটিভ চার্জ হতো, প্রোটন পজিটিভ চার্জ হতো, তাহলে একসাথে থাকার একটা যুক্তি বের করা যায়, যে পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ একসাথে থাকে। কিন্তু এটা বাইন্ডিং এনার্জির কারণে কিন্তু এদের চার্জ আলাদা হওয়া সত্ত্বেও এরা নিউক্লিয়াসের ভিতরে একসাথে থাকে। এবং এটাকে যদি ভাঙতে চাই, ভেঙে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো সব আমি সেপারেট করব প্রত্যেকটা পার্টিকেলসকে, তাহলে কিন্তু আমার একটা মানে বাইন্ডিং এনার্জির ইকুইভ্যালেন্ট এনার্জি আমাকে দিতে হবে, দিলে এটা ভেঙে যাবে। তো সেই হিসাবটা এখানে দেওয়া আছে যে কিভাবে সেই এনার্জিটা ক্যালকুলেট করবো, কারণ এক একজনের তো বাইন্ডিং এনার্জি এক এক রকম হবে। এই যে সেই সূত্রটা,
এম হচ্ছে মাস অফ দ্য অ্যাটম, যেটা তো তোমরা জানোই যে তোমার নাম্বার অফ প্রোটন কতগুলো আছে সেটাই। সেখানে নাম্বার অফ প্রোটন কয়টা বলো তো? এই ট্রিটিয়ামের নাম্বার অফ প্রোটন কয়টা? প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ইলেকট্রন কয়টা? ট্রিটিয়ামটা তো মানে তোমার হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, হাইড্রোজেন, তারপরে ডিট্রিয়াম, ট্রিটিয়াম। এ দেখে কি বলতে পারছো, বোঝা যাচ্ছে এখানে হাইড্রোজেনে সরি ট্রিটিয়ামে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা? প্রোটন একটা, নিউট্রন কয়টা? দুইটা। কয়টা নিউট্রন? তিনটা। তিনটা নিউট্রন। নিউট্রন কি তিনটা এখানে? দুইটা স্যার। দুইটা নিউট্রন, একটা প্রোটন। এর ইলেকট্রন কয়টা? একটা। একটা ইলেকট্রন, হ্যাঁ। এই একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, এই ইলেকট্রন প্রোটন পেয়ার, এই যে ইলেকট্রন প্রোটন পেয়ার হচ্ছে একটা এবং তার ভর হচ্ছে এইটা। আর আমার নিউট্রনের ভর হচ্ছে এইটা। যেহেতু আমার নিউট্রন দুইটা, তাই দুই দ্বারা গুণ হচ্ছে। আর প্রোটন এবং ইলেকট্রনের পেয়ারে একটা, তাহলে তার ভর গুণ হচ্ছে। আর টোটাল যে ভর, টোটাল যে অ্যাটমের ভর, সেটা হচ্ছে এইটা। এবার বিয়োগ দিলে বেরোচ্ছে 0.009106 অ্যাটমিক মাস ইউনিট, যেখানে এক অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা এখন গুণ করলে যে এনার্জিটা বেরোবে, সেই এনার্জিটা কিন্তু দরকার কিসের জন্য দরকার? যদি আমি এটাকে ভাঙতে চাই, ভেঙে প্রত্যেকটা পার্টিকেলকে আলাদা আলাদা করতে চাই। না, ওই বাইন্ডিং এনার্জির কারণেই তো ওরা একসাথে আছে। ওদের মধ্যে বাইন্ডিং, এটা পুরা মানে নিউক্লিয়াস, সরি নিউক্লিয়াসের ভিতরে যতটুকু নিউক্লিয়াসে বলতে প্রোটন নিউট্রন সব মিলিয়েই এই নিউক্লিয়াসের প্রত্যেকটা কম্পোনেন্টকে একসাথে রাখার জন্যই যে এনার্জি, সেটাই বাইন্ডিং এনার্জি। আর সেই বাইন্ডিং এনার্জি তুমি যদি, ইলেকট্রন তো আগে থেকে ছাড়া ছাড়া সে বাইরে থাকে, আর সেই এনার্জি কতখানি দিলে এটা আলাদা হবে তার ইকুয়েশনটা কিন্তু এখানে তোমার দেওয়া আছে। B is equals to NMN plus ZMH minus AM, এমটা হচ্ছে অ্যাটমিক মাস। আবার কোন কোন বইয়ে কিন্তু এটা কি নিউক্লিয়ার এনার্জিও বলছে, যে নিউক্লিয়াসের তোমার সমস্ত নিউট্রন গুলো একসাথে থাকে নিউক্লিয়ার এনার্জির কারণে, এভাবে কোন কোন বইয়ে বলছে। এখানে যেমন বলতেছে বাইন্ডিং এনার্জির কারণে সবাই একসাথে থাকে। তো এখানে দেখো যে টোটাল মাস, এটা তোমাকে ধরো একটা ম্যাথ আসলো যে একটা ট্রিটিয়ামের টোটাল অ্যাটমের মাস হচ্ছে 3.016049, ইলেকট্রন এবং প্রোটনের পেয়ারের ভর হচ্ছে 1.007825। কিন্তু ট্রিটিয়ামের যে একটাই মাত্র ইলেকট্রন প্রোটন পেয়ার থাকে, সেটা কিন্তু কোশ্চেনে বলা থাকবে না, এটা তোমার বুঝতে হবে। এবং নিউট্রনের ভর বলা আছে 1.008665, কিন্তু ট্রিটিয়ামের নিউট্রন যে দুইটা থাকে, এটাও কিন্তু কোশ্চেনে বলা থাকবে না, তোমার বুঝে নিতে হবে। এই মানে ট্রিটিয়ামের ক্ষেত্রে নাম্বার অফ নিউট্রন যে দুইটা এবং নাম্বার অফ প্রোটন ইলেকট্রন পেয়ারের মান যে একটা, সেটা তোমার জানতে হবে। আর mn মানে নিউট্রনের ভর, mh ইলেকট্রন এবং প্রোটনের ভর, এবং টোটাল অ্যাটমের ভর, সেটা যদি দেওয়া থাকে, তাহলে তোমাকে কিন্তু বাইন্ডিং এনার্জিটা ক্যালকুলেট করতে পারতে হবে। সেখানে এএমইউ আকারে লিখলে হবে না, এএমইউ 1 অ্যাটমিক মাস ইউনিটকে কিন্তু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, সেটা দিয়ে কিন্তু গুণ করে তারপরে তোমার এই বাইন্ডিং এনার্জিটা বের করতে হবে। আলটিমেটলি অ্যান্সারটা আসতে হবে ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্টে আসতে হবে। আর ইলেকট্রন ভোল্টকে তুমি আবার চাইলে জুলেও কনভার্ট করতে পারো, কারণ এক ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 × 10⁻⁹ না, অত জুল। সেভাবে তুমি দিতে পারো। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করছিলা? ইলেকট্রন ভোল্ট তো রাখলেই হবে, কেউ জুড়ে নিতে চাইলে ভালো। মানে এক ইলেকট্রন ভোল্ট সমান যে 1.6 × 10⁻⁹ জুল, এটা হয়তো জানো সবাই। ইলেকট্রন ভোল্ট পর্যন্ত রাখলেই হবে। এই চ্যাপ্টার 1-এ তেমন কিছু আর কিছু নাই। তো চ্যাপ্টার 1 থেকে যে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশনের ব্যাপারটা, এখানে যে সূত্রটা আছে, এটা একটু করতে হবে। এই যে ধরো হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এই আইসোটোপ গুলো কি, এগুলো তো জানতে হবে, নাহলে করবা কি করে? যেখানে ছবিগুলো দেওয়া আছে, হাইড্রোজেনের আইসোটোপ,
হাইড্রোজেন, হিলিয়াম, এই যে লিথিয়ামের দেখো দুইটা আছে। এই একই অঙ্ক যেটা এখানে ট্রিটিয়াম দিয়ে করা আছে, এটা যদি লিথিয়াম দিয়ে দেয় পরীক্ষায়, তো লিথিয়াম, বেরিলিয়াম আর লিথিয়াম, বেরিলিয়াম তো এখানে একটাই দেওয়া আছে তাই না, বেরিলিয়ামের তো একটাই দেওয়া আছে, লিথিয়ামের দেখো দুইটা দেওয়া আছে, মানে একটা যে তা তো ফিক্সড, যে কনফিউজিং, হাইড্রোজেন কনফিউজিং না, একবার বলতেছে একটা প্রোটন, আরেকবার বলতেছে একটা প্রোটনের সাথে একটা নিউট্রন, আরেকবার বলতেছে না একটা প্রোটনের সাথে দুইটা নিউট্রন। সবাই হাইড্রোজেন, কখনো ডিট্রিয়াম কখনো ট্রিটিয়াম, আইসোটোপ আকারে। এরকম লিথিয়ামে দেখো 6 আছে, লিথিয়াম 7ও আছে। তো যেগুলি কনফিউজিং পরীক্ষায় ওগুলি বেশি আসে, এখানে 3টা নিউট্রন আবার কখনো হয়ে যাচ্ছে যে দেখো 4টা নিউট্রন। তো সেটা বললাম আর কি, এগুলি একটু বই থেকে এগুলি পড়ে নিবে, ঠিক আছে। তাই আমি তো আরেকটু দেখাতে চাচ্ছিলাম, তোমরা আজকে কি টায়ার্ড হয়ে গেছে এতে? আমি তো গত ক্লাসে পড়া। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে তাহলে সেটা আলাপ করব। নেক্সট ক্লাসে সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 3 বোধহয়, রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভ দিকে, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে। এখানে অবশ্য নামগুলো দেওয়া আছে, খুঁজতেছিলা যে ইউতে কি, টিএইচ এ কি, পিএ তে কি, অবশ্য নাম এখানে দেওয়া আছে। আমরা তাহলে এই ডিকে, রেডিও অ্যাক্টিভ ডিকে জিনিসটা আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে কি রোল কলে যাই? আচ্ছা, তাহলে আমি বলছি, কারা কারা আছো বলো তো। আচ্ছা, মোসাদ্দেক, এবার তোমার রোল কত? লাস্টের 2 ডিজিট বলো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তোমার মাইক্রোফোন অফ করো। ওকে, তারপর অনিক সাহা। স্যার 02। স্যার এখন 02 দুইজন আছে, একজন হচ্ছে 5002 আর একজন হচ্ছে 4002। আমি দেখেছি তোমার নাম অনিক সাহা, আমি দেখি নিয়েছি। নাজমুস সাকিব। Sir, 5 Yes, sir. 5001. আমি যাকে বলতে সেই বলো, বাকিরা বলো না। নাজমুস সাকিব, Yes, sir. Present, sir. রোল কত? রোলটা একটু বলো, আমি নামটা একটু বলতে পারি। ID 16, sir. 16, ওকে। সিদ্দিক মঈন। 19 sir. সিদ্দিক মঈন 19, ওকে। जी sir. এটা মাইক্রোফোন অফ করো। রিকো হচ্ছে। অনুপম আজিম। স্যার 11 120501 স্যার। ঠিক আছে, মানে স্যার শেষে 11 স্যার। আমি দেখেছি। তাসফিয়া, রোল কত?
তাসফিয়া